হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ ফান। তো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন টপিকে এসে গেছি। আজকে আমরা শিখবো সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ইংলিশ পুরো চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট গ্রামার, সেটা হলো টেন্স। উইথাউট টেন্স নোবডি ক্যান স্পিক এনিথিং, নোবডি ক্যান রাইট এনিথিং, নোবডি ক্যান রিড এনিথিং। তার মানে টেন্সটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন। টেন্স ছাড়া কেউ না কিছু বলতে পারবে, না কিছু লিখতে পারবে এবং না কিছু পড়তে পারবে। আর যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন বা শিখতে চান বা কথা বলতে চান ইংরেজিতে, তারাও কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবেন না যতক্ষণ না বেসিক গ্রামারগুলো জানেন। আপনারা তো ভাবছেন যে আমি তো জানি যে আয়ের পরে এম হয়, আমার আর জানার দরকার নেই। যারা জানেন ভালো কথা, কিন্তু যারা জানেন না, আপনারা যদি জানেন না বা যদি আপনার নাই বা জানেন যে আয়ের পরে এম হয় না আর হয়, তাহলে আপনি বলবেনই কী করে? সাপোজ আপনার কেউ জিজ্ঞেস করলো যে হাউ আর ইউ, আপনি উত্তর দিবেন যে আই এম ফাইন বা আই এম গুড, আই এম ওয়েল, যাই বলুন না কেন। এই যে আয়ের পরে যে এমটা বসাচ্ছেন, তার জন্য এই যে এমটাকে জানতে গেলেও বেসিক গ্রামার একদম ডে ওয়ান থেকে দেখতে হবে। তাহলে বুঝতে পারলেন? যদি ভিডিওতে প্রথম আসেন, অবশ্যই প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি কোনো সমস্যা হবে না, সবই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা বেশি না বলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আজকে আমাদের এখানে মেইন টপিক টেন্স। দেখুন বন্ধুরা, টেন্সকে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। দেখুন বন্ধুরা, টেন্সকে যদি আমরা ভাগি, বেসিক্যালি আমরা যে টেন্সকে তিন ভাগে ভাগ করি, তারপর সেই তিন ভাগে আবার একটা ভাগে চারটা ভাগ, আবারও চারটা ভাগ করি। কিন্তু টেন্সকে মেন আমরা কি হিসেবে ভাগ করি? টেনকে মেন দুটো জিনিসের উপর ভাগ করি। কি কি? একটা টাইম আর একটা ওয়ার্ক। তাহলে কি হলো বন্ধুরা? টেন্সকে আমরা ভাগ করি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হলো টাইম আর একটা হলো ওয়ার্ক। এবার দেখুন, টাইমে কি কি টাইম হতে পারে, বা নর্মালি এটা কোনো জানার দরকার নেই। টাইম, সময় বলতে কটা সময় হয়? আমরা বাংলায় যদি বলি কোনো কিছু সময়কে ক ভাগে ভাগ করি, সময় তিন ভাগে ভাগ হয়: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সেটা এখানেও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এইভাবে তো টাইমকে ভাগ করা যায়। আর ওয়ার্ককে যদি ভাগ করা হয়, ওয়ার্ক চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। দেখুন, যদি এইভাবে মনে রাখেন তাহলে অনেকটাই সহজ হবে। নাহলে আমি সেই টেন্সকে তিন ভাগে ভাগ, সেই তিনকে আবার চার ভাগ, সেটা আমি করাবো। কিন্তু এইটা দেখুন, এইটা একটু বেশি বোধ হয় সহজ হবে। দেখুন, টাইম প্রেজেন্টকে ধরলেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। পাস্টকে ধরলেন, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝে গেল? এবার যারা ভাবছেন না আমাদেরকে সেই তিন ভাগ করে দিতে হবে, সেই তিনের পরে আবার চার ভাগ, আমি তাদের জন্য আসছি। দেখুন বন্ধুরা, যারা এটা বুঝতে পারলেন না কিভাবে কি ভাগ হলো, তাদের জন্য এই সহজ পদ্ধতিটা। টেন্স তিন ভাগে বিভক্ত: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, যেটা চলছে; পাস্ট মানে যেটা ঘটে গেছে, অতীত; ফিউচার মানে যেটা আসবে, ভবিষ্যৎ। এবার প্রতিটা টেন্সেরই আবার যদি ভাগ করে দেখি, প্রতিটাতে ওই রকম ভাবে চারটা: প্রেজেন্ট, ইনডেফিনিট, এনআইটিই। আপনারা একটা দেখবেন, এই ইনডেফিনিট, INDE, কিন্তু হ্যাঁ, এটা ইনডিফিনিট নয়। ইনডিফিনিট বলতে গেলেই বানান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডি নয়, হয় কি ইনডেফিনিট। তারপরে কি হয়? কন্টিনিউয়াস। তারপরে কি হয়? পারফেক্ট। তারপরে
পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে বন্ধুরা, প্রেজেন্টেও যেই চারটি ভাগ, পাস্টেও সেই চারটি ভাগ, ফিউচারে সেই চারটি ভাগ। মানে কি শুধু জাস্ট প্রেজেন্টের সময় প্রেজেন্ট নাম বলছো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের সময় পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচারও সেম। বুঝতে পারলে? এবার দেখুন, টেন্সের কিছু রুলস আছে, কি করে চিনবেন কোনটা কোন টেন্স, কোনটা ইনডিফিনিট কোনটা কন্টিনিউয়াস, চিনবেন কি করে, সেটাই এই পর্বে দেখানো হবে। যার ফলে সবগুলো দেখাতে যাওয়ার জন্য ভিডিওটা হয়তো একটু লেন্থি হয়ে যাবে, তবে অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে। আর এত সহজ করে টেন্স বুঝিয়ে দেবো, আপনারা আর কোথাও টেন্স দেখতে হবে না। ঠিক আছে, দেখতে থাকুন। দেখুন, প্রথমে যদি আমি প্রেজেন্টকে নিয়ে নিয়মপত্রগুলো লিখতে থাকি, প্রেজেন্ট ধরলেন, হ্যাঁ, আমি ইনডিফিনিট আর বড় করে লিখছি না, আমি শুধু আইএনডি লিখে দিচ্ছি, মানে ইনডিফিনিট, বুঝে নেবেন। ইনডিফিনিটের নিয়ম কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, এটা ব্র্যাকেটে স্টার করে লিখে রাখতে পারেন আপনারা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে V1 এর শেষে এস বা ইএস হয়। দেখুন বন্ধুরা, আপনাদের শুধু এই টেন্সের রুলসটা যদি আপনি একটু মনে রাখতে পারেন, কোনো বাক্য সাজাতে আপনাদের কোনো কঠিন হবে না। ধরুন, আমি একটা এখানে আগে থেকেই নিয়ে নিই, সাবজেক্ট ধরলাম রাম, একদম সহজটাই দিচ্ছি। V1 ধরলাম ইট, আর অবজেক্ট ধরলাম রাইস। দেখুন, এখানে আমি প্রথমে কি বলি, সাবজেক্ট আনতে বলছে, সাবজেক্ট কি আছে আমি সেটাই আনবো, সাবজেক্ট যা আছে রাম। V1 ইট হবে, ইট। এই এস বা ইএসটা সবসময় কাজে লাগবে না, শুধুমাত্র কখন কাজে লাগবে না, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেই সময়ই ভার্বের শেষে এস বা ইএস হবে। দেখুন, রাম তো একটা নাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভেবে দেখুন না, যখন নাম্বার পড়াইছিলাম সে বক্স করে ছিল না নাম, হি সি ইট, এনি কাইন্ড অফ নেম। এনি কাইন্ড অফ নেম মানে কোন ধরনের নাম, রাম তো একটা নাম। তাহলে এই নামের সঙ্গে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় সাবজেক্টের পরে ভার্ব বসে সঙ্গে এস বাই এস বসবে, এবার দেখতে হবে কোনটা এস বসবে কোনটা ইএস বসবে। যেমন ইটে এখানে এস বসবে। রাম ইটস, অবজেক্ট কি ছিল রাইস, দেখুন হয়ে গেছে, রাম ইটস রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। বুঝা গেল বন্ধুরা? এইবার দেখুন, ইনডিফিনিট হয়ে গেল। এইবার আমি উপরেরটা একটু মুছে দিই, কারণ আমি চাচ্ছি পরপর চারটা যদি আমি টেন্স একসাথে করাতে পারি, তাহলে আপনাদের ডিফারেন্স একটা জিনিসের বোঝাতে পারবো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। এইবারে কন্টিনিউয়াসটা উপরে দেখিয়ে দিচ্ছি, আমি শর্টেই কন্ট বলে লিখছি, তার বুঝতে আপনি বুঝতে পারবেন যেটা কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস অ্যাম অর ইজ অর আর, মানে যে কোনো একটা এদের মধ্যে, প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে কি হলো, সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট দেখুন রাম, রামের পরে কি হবে, অবশ্যই ইজ হয়, রাম ইজ। V1 কি ছিল এখানে ইট, তার সঙ্গে কি আছে আইএনজি যোগ, রাম ইজ ইটিং রাইস। দেখুন বন্ধুরা, হয়ে গেল, হয়ে গেল। তারপর দেখুন পারফেক্ট, পারফেক্ট, পারফেক্টের নিয়ম কি, সাবজেক্ট প্লাস হ্যাভ
or has প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 মানে ভার্বের থার্ড ফর্ম, এটা V1 ছিল, V2 হবে এট, ATE8, আর V3 হবে E10, EATEN, V3 হবে E10। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন কি বলছে। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট রাম ছিল, রাম। হ্যাজ হবে রাম হ্যাজ। V3 কি দেখুন E10 আছে, রাম হ্যাজ ইটেন। অবজেক্ট রাইস। হয়ে গেল বন্ধুরা। এইবার আসবো পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানটায় একটু বোঝানোর দরকার আছে, যার ফলে আমি এই চারটাকে এক জায়গায় রাখার চেষ্টা করেছি। পারফেক্ট কন্টিনিউয়াস, দেখুন বন্ধুরা, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টটা কিন্তু আমরা আগেও পড়েছি, কন্টিনিউয়াসটাও আগে পড়েছি। দেখুন পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে মানে কি, পারফেক্টেরও কিছুটা গুণ থাকবে, কন্টিনিউয়াসের কিছুটা গুণ থাকবে। আমরা প্রত্যেকটা জীব কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের আন্ডারে পড়ি, মানে এর রুলস আন্ডারে পড়ি। কেমন দেখুন, সাপোজ আমরা প্রত্যেকেই বাবা মায়ের থেকে জন্ম, আমাদের মধ্যে কিছুটা বাবার গুণ থাকে, কিছুটা মায়ের গুণ থাকে, আবার কিছুটা নিজেদের তৈরি করতে হয় গুণ, কিছু ইউনিকনেস থাকে আমাদের, থাকে কিনা? নিজের গুণ থাকে তো, নাকি আমরা সব 50% বাবার গুণ কপি করি আর 50% মায়ের গুণ? তা তো না, কিছুটা বাবার গুণ থাকে, কিছুটা মায়ের গুণ থাকে, আর কিছুটা নিজেদের গুণ থাকে, তাই কি না? ঠিক সেই রকম পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখবো, কিছুটা পারফেক্টের নিয়ম আছে, কিছুটা কন্টিনিউয়াসের নিয়ম আছে, আর কিছুটা এর নিজেরও একটা আলাদা একটু ইউনিকনেস আছে। আমি এটা লিখে দিই, তারপরে বুঝতে পারবেন আপনারা কোথায় আমি কি বলছি। দেখুন পারফেক্ট কন্টিনিউয়াস রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা কি পড়ছিলাম? প্রথমে কন্টিনিউয়াস পড়ছিলাম। কন্টিনিউয়াসে কি ছিল দেখুন, কন্টিনিউয়াসে V1 প্লাস ing ছিল, এখানে দেখুন V1 প্লাস ing আছে, মানে কন্টিনিউয়াসের গুণ আছে কিছুটা। তারপরে দেখুন পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ ছিল পারফেক্টে, এখানেও দেখুন হ্যাভ বা হ্যাজ আছে আছে। তাহলে নতুনের কি গুণ আসলো? নতুন আসলো বিন। ওই সে বিন, বিন বাজানো বিন নয়, বিন, বি এর V3, বি ওয়াজ ওয়ার বিন, সে যে বিন V3 বিন। আর একটা কি এলো? সিন্স অর ফর। তাহলে এটা যদি আমি এক্ষুনি উদাহরণ দিয়ে লিখি কি হবে তাহলে? সাবজেক্ট তো বলাই আছে রাম, হ্যাভ না হ্যাজ হয়েছে, তো আপনারা আগেরটাই দেখেছেন, হ্যাজ বিন ইটিং রাইস, ইটিং রাইস ফর দ্য লাস্ট 10 মিনিট। এইবার দেখুন বন্ধুরা, সিন্স আর ফরের ব্যবহারটা কোথায় হয়? সিন্স কোথায় হয়? সিন্স আর ফর। সিন্স কি হয়? কোনো নির্দিষ্ট সময় বা বেলা, বেলা বলতে সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, কোন একটা সাল থেকে বা সাল এরকম বোঝালে তখন হয় সিন্স। আর ফর কি হয়? কিছু ঘন্টা বা কিছু দিনের ব্যবধান বুঝালে ফর হয়। যেমন সিন্সে ধরুন কোনো একটা কোম্পানি, কোনো একটা দেখবেন যদি ইংলিশে লেখা থাকে না, আপনি দেখবেন বা আপনি এটা ভালো করে দেখতে পারেন, একটা রেমান্ড বলে একটা ব্র্যান্ড আছে, রেমন্ড ব্র্যান্ড। তাতে দেখবেন যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে লেখাই থাকে সিন্স, একটা সাল থাকে, সালটা আমার মনে নেই, কিন্তু দেখবেন সিন্স আছে। বা যে কোনো একটা কোম্পানি, আপনি ABC PVT LTD নিয়ে নিন, একটা যে কোনো কোম্পানি গুগলে সার্চ করুন, দেখবেন তাদের লিখতে সিন্স অমুক। বা ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বা আবার ফর কখন হয়? যে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, হি হ্যাজ বিন গোয়িং ফর 3 hours। এরকম মানে যখন ফর কি হয়, কিছু ঘন্টা বা কিছু দিনের ব্যাপ্তি বোঝালে সেটাই হয় ফর। আর সিন্স হলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বেলা বা নির্দিষ্ট কোনো সাল বোঝালে তখন হয় সিন্স। একবার দেখে নিন বন্ধুরা প্রেজেন্টটা,
প্রেজেন্টটা যে বুঝতে পেরে যাবে, পাস্টটা তার জন্য জলখাবার। জলখাবার বলতে জলখাবার দেওয়া হবে না এখান থেকে, মানে তার জলখাবারের মতোই। দেখুন প্রেজেন্টটা যে ভালো করে বুঝতে পারবেন, পাস্টটা তার জন্য একদমই সহজ হয়ে যাবে। এখানে আমি বুঝে দিচ্ছি, দেখুন পাস্টের সময় এই নিয়মটা লাগবে না, এই জন্য মুছে দিচ্ছি এটাকে। পাস্টে দেখুন বন্ধুরা, পাস্টে কি কি চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন। প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে V1 প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট ছিল, এস বাই এস তো হবে না, এক্ষুনি মুছে দিলাম। আর এখানে V1টা উঠে যে কি হবে, V2, মানে এই V2, তাহলে এই ইটসটা উঠে যাবে, ইটসটা উঠে যে কি হবে, ইট হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন কন্টিনিউয়াস, এম ইজ আর উঠে যাবে, কারণ এম ইজ আর তো প্রেজেন্টের ফর্ম, এম ইজ আরের জায়গায় কি আসবে, ওয়াজ ওয়ার। আর যা আছে তাই থাকবে, শুধু এখানে রাম ইজের জায়গায় হয়ে যাবে রাম ওয়াজ। তারপরে দেখুন এখানে হ্যাভেজ ছিল, হ্যাভেজ এখানে আসবে না, এখানে শুধু কে থাকবে, একটাই মাত্র থাকবে হ্যাড, কারণ হ্যাভেজের তো পাস্ট হ্যাড একটাই ফর্ম হয়, হ্যাড। তো এইখানেও এটা হয়ে যাবে হ্যাড। এখানেও একই ব্যাপার, হ্যাভেজ ছিল এখানটাতে, এখানটাও হয়ে যাবে হ্যাড। কত সহজ দেখুন বন্ধুরা, আপনাদেরকে ডবল কোনো খাটার দরকার নেই। কেউ যদি প্রেজেন্টটা একবার ভালো করে পড়ে নেন, পাস্টটাও অবশ্যই সহজে করতে পারবেন। একবার ভালো করে দেখে নিন প্রেজেন্ট পাস্ট। তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব ফিউচার টেন্সে। পাস্টটা দেখে নিচ্ছেন নিশ্চয়ই, দেখে নিন বা স্ক্রিনশট করে নিন কারোর দরকার পড়লে। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার টেন্সে। দেখুন বন্ধুরা এবার আমরা কোথায় যাব, ফিউচার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের নিয়ম কি, সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখুন বন্ধুরা আবার সেটা আমি লিখে নিচ্ছি, সাবজেক্ট রাম, সাবজেক্ট রাম, ভার্ব ইট, অবজেক্ট রাইস। দেখুন সাবজেক্ট কি, রাম, রামের পরে উইল হবে, V1 ইট, অবজেক্ট রাইস। তারপরে দেখুন বন্ধুরা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি, সাবজেক্ট প্লাস শ্যাল or will প্লাস বি প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। এখানে উদাহরণ দেখুন, সাবজেক্ট কি ছিল, রাম, উইল বি ইটিং রাইস। পারফেক্ট এর পরে দেখুন, সাবজেক্ট প্লাস shall or will plus have plus V3 plus object। উদাহরণ দেখুন, রাম উইল have eaten rice। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস shall or will plus have plus been plus V1 plus ing
প্লাস অবজেক্ট। উদাহরণ দেখলেন বন্ধুরা, রাম উইল হ্যাভ বিন ইটিং রাইস। দেখুন বন্ধুরা, প্রেজেন্ট পাস্ট ফিউচার সবের প্রাইস 80% সব একই থাকছে। চেঞ্জ যেটা হচ্ছে 15 থেকে 20% শুধুমাত্র দেখুন ভার্বগুলোই চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ভার্বগুলোই চেঞ্জ হচ্ছে, আর সব প্রায় একই। তাহলে আপনি যদি খুব ভালো করে প্রেজেন্ট টেন্সের রুলসটা ভালো করে একদম মুখস্থ করে নেন বা বুঝে নেন, তাহলে পাস্ট ফিউচারটা কিন্তু খুব একটা কঠিন লাগবে না। একবার ভালো করে দেখে নিন বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে, আর যদি না বুঝতে পারেন, কোথাও বুঝতে পারলেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সলভ করে দেওয়ার সেই সমস্যাগুলো। একবার দেখে নিন। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।